গুড ইভিনিং স্টুডেন্ট। আজকের ক্লাসে আমরা পড়ব গ্রিন হাউস এফেক্ট ও বিশ্ব উষ্ণায়ন। প্রথমেই আমরা গ্রিন হাউস বলতে কি সেটা আলোচনা করব, যে গ্রিন হাউস বলতে আমরা কি বুঝি। নেক্সট আমরা আলোচনা করব যে গ্রিন হাউস কীভাবে কাজ করে এবং কোথায় গ্রিন হাউস আমরা ব্যবহার করি। তৃতীয়ত আলোচনা করব যে বায়ুমণ্ডলে গ্রিন হাউস যে ফল মানে গ্রিন হাউসের প্রভাব সেটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। তারপর বুঝব যে গ্রিন হাউস অত্যধিক কারণে হওয়ার ফলে আমাদের কি কি ক্ষতি হচ্ছে, অর্থাৎ পৃথিবীর কী ক্ষতি হচ্ছে, এবং ফাইনালি গ্রিন হাউস এফেক্ট থেকে বাঁচার জন্য আমরা কি কি করতে পারি। প্রথমেই আমরা দেখি যে গ্রিন হাউস বলতে কি বুঝি। গ্রিন হাউস বলতে বোঝায় এক ধরনের ঘরকে, নিশ্চয়ই সবুজ রঙের ঘরকে গ্রিন হাউস বলবো না। গ্রিন হাউস একটা স্পেশাল টাইপের ঘর যেখানে চাষবাস করা হয়। এখন চাষবাস করতে ঘরের কেন প্রয়োজন? আমরা তো খোলা মাঠে চাষবাস করি, নিশ্চয়ই আমরা খোলা মাঠে চাষবাস করি, কিন্তু যে সমস্ত দেশ শীত প্রধান দেশ, অর্থাৎ যে সমস্ত দেশে বছরের বেশিরভাগ সময়েই বরফে ঢাকা থাকে, সেখানকার লোক কী করবে? হয়তো আজ সকালে গিয়ে পরে দেখলো সে গাছ লাগালো, কিছু ছোটো ছোটো গাছের চারা, কালকে গিয়ে দেখবে বরফে চাপা পড়ে গেছে। কি হবে? তাহলে চারা গাছগুলো তো মারা যাবে। মূলত কি হয়, শীত প্রধান দেশে ঘর মানে যেখানে চাষবাস করা হয় সেই চাষবাসের যে ফসল সেগুলো কিন্তু, যে শাক সবজির চাষ করা হবে সেগুলো কিন্তু এত ঠান্ডায় হতে পারে না, মানে এত ঠান্ডার মধ্যে চাষবাস করা সম্ভব নয়। এক বরফ চাপা পড়ার ব্যাপার আছে, দ্বিতীয়ত একটা তাপমাত্রার ব্যাপার আছে, নেগেটিভ টেম্পারেচার -20 ডিগ্রি -10 ডিগ্রি, এত কম তাপমাত্রায় এটা সম্ভব নয় চাষবাস করা। এর জন্য তারা কি করে? এর জন্য তারা যেটা তৈরি করে সেটা হচ্ছে গ্রিন হাউস, যেটা অ্যাকচুয়ালি কাঁচের তৈরি ঘর। কাঁচের ঘর, হাওয়া বাতাস চলাচল করার জন্য ফাঁকা রাস্তা থাকে, কিন্তু ঘরটা তৈরি হয় যেটা, সেটা হচ্ছে কাঁচের। অর্থাৎ কাঁচের তৈরি আমি একটা ঘর করলাম, এবার এই ঘরের মধ্যে আমি চাষবাস করতে পারি, অর্থাৎ এখানে আমি ফসল চাষবাস করতে পারি। এবার এই কাঁচের ঘর কি করে আমাদের এই গাছগুলোকে অত্যধিক কম তাপমাত্রা থেকে রক্ষা করে সেটা দেখো। সূর্য থেকে যে আলো আসে সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্যের এখানে অনেকটা ভূমিকা আছে। অর্থাৎ আলো যে তরঙ্গ রূপে বিস্তার লাভ করে, এই তরঙ্গের একটি তরঙ্গের দৈর্ঘ্য, অর্থাৎ এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, এটাকে বলা হয় আলোর তরঙ্গ দৈর্ঘ্য। যখন আলো সূর্য থেকে আসে তার কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য খুবই ছোট, এই কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো এখানে এলো। পৃথিবী কি করে? পৃথিবী সেই আলোকে শোষণ করলো, শোষণ করে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পায়, অর্থাৎ এই পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পেল। এরপর পৃথিবী কি করে? সেই তাপকে আবার বিকিরণ করতে শুরু করে। যেমন প্রত্যেক এক গরম বস্তুর সামনে হাত রাখলে একটা উষ্ণতা আমরা বুঝতে পারি, যে বস্তুর গরম কাছাকাছি হাত নিয়ে গেলে সেটা বিকিরিত তাপ। এখন তাপ যখন পৃথিবী বিকিরণ করে তার কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য হয় অনেকটাই বড়। এবার কাঁচের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে কাঁচের মধ্য দিয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো প্রবেশ করতে পারে, কোনো বাধা দেয় না। কিন্তু কাঁচের উপর যখন দীর্ঘ দৈর্ঘ্যের তরঙ্গ, অর্থাৎ এরকম দীর্ঘ দৈর্ঘ্যের তরঙ্গ যখন কাঁচের মধ্যে প্রবেশ করবে, এই রকম দৈর্ঘ্যের তরঙ্গ, তখন কিন্তু কাঁচ সেই তরঙ্গকে বাইরে যেতে দেবে না। কি করবে? এই তরঙ্গকে সে এবার প্রতিফলিত করবে। ফলে এই তরঙ্গ বারবার বারবার প্রতিফলিত হওয়ার ফলে ধীরে ধীরে কি হয়ে যায়, এই কাঁচের মধ্যে, ঘরের মধ্যেই এই তরঙ্গটা আটকে থাকে। তাহলে কি দেখতে পেলাম? দেখতে পেলাম যে সূর্যের আলো খুব সহজেই এই ঘরের মধ্যে ঢুকে পড়ছে, কিন্তু এই ঘর থেকে তারা বাইরে বেরোতে পারছে না। এই যে বাইরে বেরোতে পারছে না, এর ফলে বাইরের তাপমাত্রা যদি -20 ডিগ্রি সেলসিয়াসও হয়, ভেতরের তাপমাত্রা কিন্তু 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হয়ে যায়। তার ফলে এখানে না তো বরফ জমতে পারে, আর না এই গাছপালা তৈরি করতে কোনো অসুবিধা হয়, ফলে এখানে চাষাবাদ খুব সুন্দরভাবে হতে পারে। এটাকে বলা হচ্ছে গ্রিন হাউস, এটার নাম গ্রিন হাউস।
এবার এই গ্রিন হাউস প্রভাব আমাদের পরিবেশে কী? আমরা জানি যে আমাদের পরিবেশে যে সমস্ত গ্যাস রয়েছে সেগুলো কি? প্রথমত আমাদের বায়ুমণ্ডলের প্রধান যে দুটি গ্যাস সেটা হচ্ছে, একটা হচ্ছে নাইট্রোজেন, দ্বিতীয় প্রধান গ্যাসটি হচ্ছে অক্সিজেন। এছাড়াও যে সমস্ত গ্যাসগুলো রয়েছে তারা হলো কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, জলীয় বাষ্প মানে জলের মলিকিউলগুলো যারা বাতাসে ঘুরে বেড়ায়, জলীয় বাষ্প, এই সমস্ত গ্যাসগুলি রয়েছে। মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন সিএফসি, যে ক্লোরোফ্লোরোকার্বনের কথা আমরা আগেই বলেছিলাম আগের চ্যাপ্টারে। তো এই সমস্ত যে গ্যাসগুলো রয়েছে এর মধ্যে কিন্তু আমাদের বেশিরভাগ গ্যাসটাই হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন। মনে রাখতে হবে এই নাইট্রোজেন এবং অক্সিজেনের কিন্তু গ্রিন হাউস এফেক্টে কোনো কাজ নেই, কিন্তু এই যে কার্বন ডাইঅক্সাইড, এই যে মিথেন, এই যে ক্লোরোফ্লোরোকার্বন, এই যে নাইট্রোজেনের অক্সাইড, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই সমস্ত গ্যাসগুলোর ক্ষেত্রে কি হয়, এরা একেবারে গ্রিন হাউসের মতো কাজ করে। কিভাবে না, এরা এই সমস্ত গ্যাসগুলো আমাদের পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল তৈরি করেছে। তো এটা হলো আমাদের বায়ুমণ্ডলের আবরণ পৃথিবীর চারিদিকে। এবার যখন সূর্যের আলো পৃথিবীতে এসে পড়ে, সেই সূর্যের ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য পৃথিবীতে এসে পড়ল, এবার পৃথিবী কিন্তু গরম হতে থাকলো। দিনের বেলা আমাদের পৃথিবী গরম হয়, রাতের বেলা কিন্তু এই পৃথিবী আবার তাপ বিকিরণ করে ঠান্ডা হতে যায়। তখন কি করে, এই যে গ্যাসগুলো তারা কিন্তু এই দীর্ঘ তরঙ্গগুলিকে আটকে দেয়, ফলে এই দীর্ঘ তরঙ্গগুলো এর মধ্যে ঘোরাঘুরি করে। ফলে এই দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের যে তাপ, এই তাপ পৃথিবীর বাইরে বেরোতে পারছে না, মানে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে বেরোতে পারছে না। ফলে বায়ুমণ্ডলের একটা নির্দিষ্ট উষ্ণতা বজায় থাকে। যদি এই গ্যাসগুলো না থাকতো বা যদি গ্রিন হাউস এফেক্ট না থাকতো, তাহলে কিন্তু আমাদের এই বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা হতো -30°C। আর এই -30°C আমি গড় তাপমাত্রার কথা বলছি, অর্থাৎ শীত প্রধান দেশে এই তাপমাত্রা কিন্তু -90° পর্যন্ত চলে যেত, আর গ্রীষ্ম প্রধান দেশে এই তাপমাত্রা -30°C। এর ফলে কি হতো না, এখানে আমাদের জীবকুল বিনষ্ট হতো, অর্থাৎ বলতে পারি আমরা যে পৃথিবীতে জীবনের অস্তিত্বই তৈরি হতো না যদি না এই গ্রিন হাউস এফেক্ট থাকতো। অর্থাৎ গ্রিন হাউস এফেক্ট কিন্তু আমাদের জন্য খুব দরকারি। কিন্তু এই গ্রিন হাউস এফেক্ট এটা কখন বেশি প্রবলেম তৈরি করছে? এই গ্রিন হাউস এফেক্ট বেশি হওয়ার কারণ হচ্ছে যে সমস্ত গ্যাসগুলোর জন্য গ্রিন হাউস এফেক্ট হয় সেই সমস্ত গ্যাসগুলোর পরিমাণ বৃদ্ধি। যেমন কার্বন ডাইঅক্সাইড। আমরা কি করি, আমরা যেটা করছি সেটা হচ্ছে বনাঞ্চল ধ্বংস করে ফেলছি এবং সেখানে নতুন নতুন শহর তৈরি করছি। পৃথিবীতে এমনিতেই মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে জায়গা সংকলনের অভাব হচ্ছে, তার ফলে বনাঞ্চল কেটে কেটে নতুন নতুন বাসস্থান তৈরি করা হচ্ছে। এর ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে কিভাবে না, আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি নিঃশ্বাসের মাধ্যমে, ছাড়লাম, এটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে এলো। এই কার্বন ডাইঅক্সাইডগুলো তাহলে যদি বাড়তে থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইডগুলো গ্রহণ করবে কে? আমরা জানি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছ কি করে না, কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে। এর ফলে গাছ মানে উদ্ভিদ আর প্রাণীর মধ্যে একটা কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের সাইকেল চলছে। মানে বিভিন্ন প্রাণীরা তারা কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে এবং গাছ কি করছে, সেই কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করছে। তাহলে এরা কার্বন ডাইঅক্সাইড একে দিচ্ছে আর তার পরিবর্তে একে অক্সিজেন দিচ্ছে। অর্থাৎ আমাদের পৃথিবীতে প্রাণী এবং উদ্ভিদ এদের একটা সঠিক ব্যালেন্স থাকা দরকার। কিন্তু গাছ কেটে দেওয়ার ফলে, এই যে আমরা গাছকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, এর ফলে যে কার্বন ডাইঅক্সাইডটা আমরা ছাড়লাম সেটা তো প্রথমত আমরা কেউ শোষণ করার নেই,
অক্সিজেনেরও একটা অভাব দেখা দেবে থাকে, এটা আমাদের গ্রিন হাউসের ব্যাপারে এখনও এফেক্ট নয়, তাই এটাকে আমরা বাদ দিচ্ছি। কিন্তু আমরা দেখছি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যেটা, এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বাতাসে যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির ফলে এটা গ্রিন হাউস এফেক্টকে আরও বাড়িয়ে দিচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে মিথেন। এই মিথেন গ্যাসও কিন্তু গ্রিন হাউস এফেক্টকে বাড়িয়ে দিচ্ছে। এছাড়া যে ক্লোরোফ্লুরোকার্বন সিএফসি, এই মিথেন ক্লোরোফ্লুরোকার্বন এরা বিভিন্ন রকম আমাদের যে ইন্ডাস্ট্রি রয়েছে, শিল্প, সেখান থেকে কিন্তু বের হয়। এই সিএফসি, এসি রেফ্রিজারেটর এখান থেকে বের হয়। আমরা পড়েছিলাম এটা যখন ওজোন স্তর ধ্বংসের কথা বলেছিলাম, যে ওজোন মণ্ডল যেভাবে ধ্বংস হচ্ছে। তো এই সমস্ত গ্যাসগুলো কি করছে, এরা কিন্তু বাতাসে এই সমস্ত গ্যাসগুলো আমাদের গ্রিন হাউস ইফেক্ট যেটা, এই গ্রিন হাউস এফেক্টটাকে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ নর্মাল অবস্থায় যতটা তাপ পৃথিবীর ধরে রাখার কথা, এখন কিন্তু সেই তাপের পরিমাণ আরও বেশি বেশি করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের গ্রিন হাউস এফেক্টের জন্য যে গ্যাসগুলো দায়ী, সেই গ্যাসগুলো কি কি? আমাদের গ্রিন হাউস গ্যাস যেগুলো, গ্রিন হাউস গ্যাস কাদের বলে? যে সমস্ত গ্যাস এই গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী, সেই সমস্ত গ্যাসকে আমরা গ্রিন হাউস গ্যাস বলি। গ্রিন হাউস গ্যাসের এক্সাম্পল গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসগুলি হলো প্রথমত কার্বন ডাইঅক্সাইড, এটা কিন্তু গ্রিন হাউস এফেক্টের জন্য সব থেকে বেশি দায়ী। এরপর রয়েছে মিথেন, তারপর রয়েছে ক্লোরোফ্লুরোকার্বন, তারপর রয়েছে N2O, তারপর রয়েছে জলীয় বাষ্প। এই সমস্ত গ্যাসগুলি গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। এছাড়া ওজোন গ্যাস রয়েছে। এই সমস্ত গ্যাসগুলি হলো গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। এবারে গ্রিন হাউস এফেক্টে এই গ্যাসগুলির ভূমিকা কার কতটা, গ্রিন হাউস প্রভাবের জন্য কোন গ্যাস কত পার্সেন্ট ভূমিকা পালন করে, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। কার্বন ডাইঅক্সাইড যেটা 50% ভূমিকা পালন করে গ্রিন হাউস এফেক্টের জন্য, মিথেন 19%, সিএফসি 8%, নাইট্রোজেন অক্সাইড সেটা হচ্ছে 5%, জলীয় বাষ্প 2%, আর ওজোন গ্যাস 16%। এই হচ্ছে তাদের ভূমিকা আমাদের গ্রিন হাউস এফেক্টের জন্য। আর এর আগেই বলেছি যে বায়ুমণ্ডলে সবথেকে বেশি উপস্থিত থাকে নাইট্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস, কিন্তু এই দুটো গ্যাস কিন্তু তাপকে ধরে রাখতে পারে না। এর পরিমাণ, যে পরিমাণ তাপ শোষিত হয়, এরা সেই শোষিত তাপ আবার বিকিরিত করে দেয়। তার ফলে এদের গ্রিন হাউস এফেক্ট একদম শূন্য, অর্থাৎ 0%। এদের কোনো গ্রিন হাউস এফেক্ট নেই। তাহলে এই যে গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস এফেক্ট, এর ফল কি হচ্ছে? এর ফলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে একটাই ফল, এবং যার ফলটা খুবই মারাত্মক, সেটাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন, বা যেটাকে বলে গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং, এই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলতে কি বুঝবো? বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং মানে হচ্ছে আমাদের পৃথিবীর গড় তাপমাত্রা, অর্থাৎ পৃথিবীর যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। আমাদের বায়ুমণ্ডলে একটা নির্দিষ্ট তাপমাত্রা রয়েছে, এবং সেখান থেকে যখন তাপমাত্রা বেড়ে যায় তাকে বলা হয় তাপমাত্রা বৃদ্ধি। যেমন গ্রীষ্মকালীন তাপমাত্রা বেড়ে যাচ্ছে, শীতকালীন তাপমাত্রাও বেড়ে যাচ্ছে, তার ফলে এক গড় হিসেবে যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সেটাকে বলা হয় গড় তাপমাত্রা বৃদ্ধি। এই তাপমাত্রা বৃদ্ধির ফলে কি হচ্ছে? দেখো, তাপমাত্রা বৃদ্ধির ফলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের দুই মেরুতে, অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, এখানে রয়েছে প্রচুর পরিমাণে বরফ। সেই বরফ গলে গিয়ে জলে পরিণত হচ্ছে। যেমন মনে করো, ফর এক্সাম্পল আমি বলছি যে আমার এটা একটা পর্বত। এই পর্বতে কি হয়? এই পর্বতে বরফ জমে থাকে। ধরে নিচ্ছি যে বায়ুমণ্ডলের যত ওপর দিকে ওঠা যায় আমাদের উষ্ণতা হ্রাস পায়। তো এখানে মনে করো একদম নিচে উষ্ণতা হচ্ছে, ধরে নিচ্ছি আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস।
এরপর যত উপর দিকে উঠছি মনে করো এখানে তাপমাত্রা -5 ডিগ্রি সেলসিয়াস। তো এইভাবে ধরে নিই যে এখানে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, এখানে 10 ডিগ্রি সেলসিয়াস, এখানে 20 ডিগ্রি সেলসিয়াস, এখানে এটা মাইনাস একটু বাড়িয়ে দিচ্ছি, এটা হচ্ছে -10 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে -20 ডিগ্রি সেলসিয়াস, এরকম তাপমাত্রা। তাহলে কি হবে, এবার এই পর্যন্ত আমরা দেখতে পাবো যে এর ওপরের অংশ যেটা রয়েছে যার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের কম, এদিকে থাকবে বরফ এবং সেই বরফ গলে এই অংশটাই জলে পরিণত হবে। অর্থাৎ এখানে বরফ নেই আর ওপরে বরফ রয়েছে, এই পাহাড়ের চূড়াটা বরফে ঢাকা। এবার যদি গড় তাপমাত্রা 2 ডিগ্রি করে বেড়ে যায় তো এখানে 32, এখানে হয়ে যাবে 22, এখানে হয়ে যাবে 12, এখানে হয়ে যাবে 2, তখন 0 ডিগ্রি সেলসিয়াসটা আমি এখানে পাবো। তার ফলে কি হলো না, এই অংশের মধ্যে যে বরফটা জমা ছিল সেই বরফটা কিন্তু এবার গলতে শুরু করলো এবং এই বরফটা গলে জল হয়ে এটা নেমে আসবে এবং নদী পথে এটা সমুদ্রে গিয়ে পৌঁছাবে। এবার যদি এত এত পর্বতমালার এত এত ওপরের বরফ সমুদ্রের জলে আসতে থাকে তাহলে যেটা হবে না, সমুদ্রের যে জলের লেভেল সেই লেভেলটা বৃদ্ধি পাবে। আর সমুদ্রের জলের লেভেল বৃদ্ধি পাওয়া মানে আমাদের যে ল্যান্ড রয়েছে অর্থাৎ স্থলভাগ, এই স্থলভাগের পরিমাণ আস্তে আস্তে কমে যাবে। কি হবে, এটা যদি আমাদের সমুদ্র হয় এরকম, তাহলে তার এদিকে এটা হচ্ছে ল্যান্ড, মানে এটা মনে করো সমুদ্রের জল মনে করো নর্মালি এতটা আছে, অর্থাৎ এর পর থেকে যে এই অংশটা বা এদিকের যে এই অংশটা এটা হচ্ছে স্থলভাগ, তো এটা জলভাগ, এই অংশটা জলভাগ, এটা স্থলভাগ, এটা স্থলভাগ, এটা স্থল, এদিকে এটা হচ্ছে স্থল আর এই অংশটা হচ্ছে জল। এবার ধরে নিচ্ছি যে সমুদ্রের জলতল বৃদ্ধি পেল, অর্থাৎ জলের লেভেল যেটা সেটা আমার উপরে বেড়ে এতটা হয়ে গেল। এবার কি হবে, জল এত দূর চলে যাবে, এদিকে জল এত দূর চলে যাবে। তার মানে এবার জলভাগের পরিমাণটা হয়ে গেল এখান থেকে এই পর্যন্ত। তাহলে স্থলের পরিমাণটা হ্রাস হলো, এই স্থলের পরিমাণ হ্রাস হলে ফলে সমুদ্রের উপকূলবর্তী যে সমস্ত এলাকা, সমুদ্রের উপকূলবর্তী এলাকাগুলো প্লাবিত হবে। অর্থাৎ উপকূল অঞ্চলে যে সমস্ত ঘর বাড়ি রয়েছে যেখানে মানুষ বসবাস করে তারা কিন্তু গৃহহারা হবে, তারা ঘর থেকে চলে যেতে বাধ্য হবে, কারণ সমুদ্রটা সেই পর্যন্ত বিস্তৃত হয়ে যাচ্ছে। তার ফলে মানুষের থাকার জন্য জায়গা যেটা, সেই জায়গার সংকুলনের অভাব হচ্ছে। দ্বিতীয়ত, একটা হলো তাহলে বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলতল বৃদ্ধি পাওয়া এবং তার ফলে স্থলভাগ হ্রাস পেয়ে মানুষের জায়গা সংকুলনের অভাব। 2 নম্বর হচ্ছে যে কিছু কিছু প্রাণী রয়েছে, কিছু কিছু পাখি, কিছু কিছু কীট পতঙ্গ যারা কি হচ্ছে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আগে আমরা চড়ুই পাখি, বিভিন্ন পাখি দেখতে পেতাম যে আমাদের আশেপাশে ঘুরে বেড়াতো, কিন্তু এখন কিন্তু সেই সমস্ত পাখিকে আর দেখা যাচ্ছে না। এই বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এর জন্য একটা বড় কারণ। কি হচ্ছে, বিশ্ব উষ্ণায়নের ফলে যেহেতু পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ফলে সেই সমস্ত কীট পতঙ্গ, সেই সমস্ত পাখিরা আর সেই পরিবর্তিত পরিবেশের সাথে অর্থাৎ বেশি উষ্ণতার পরিবেশের সাথে নিজেদেরকে আর মানিয়ে নিতে পারছে না। এই যে নিজেদেরকে মানিয়ে নিতে পারছে না, এর ফলে এটা হচ্ছে তারা আস্তে আস্তে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। আর যে সমস্ত প্রাণীগুলো চলে যাচ্ছে এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, কারণ হচ্ছে পাখিরা যে মূল কাজটা করে সেটা হচ্ছে ফসলের পোকামাকড়, গাছের পোকামাকড় থেকে গাছকে বা ফসলকে রক্ষা করে। এবং এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ওভারঅল দেখতে গেলে পুরো পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সমস্ত পাখিরা মারা যাওয়ার ফলে। 3 নম্বরে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এই বিশ্ব উষ্ণায়নের ফলে কি হচ্ছে, বিভিন্ন রকম ঝড়, সুপার টর্নেডো, সাইক্লোন, এই সমস্ত ঝড় এরা কিন্তু হচ্ছে এটা ব্যাপক রূপ নিচ্ছে। সাইক্লোন, টর্নেডো এই সকল যে আগে হতো না তা নয়, কিন্তু আগে তাদের প্রভাব ছিল সামান্য, কিন্তু বর্তমানে কি হচ্ছে বিশ্ব উষ্ণায়নের ফলে সেই সমস্ত টর্নেডো, এই সমস্ত ঝড়, এই সমস্ত কিছু প্রভাব হচ্ছে মারাত্মক, ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, ওভারঅল আমাদের মানুষেরই ক্ষতি হচ্ছে এর ফলে। এছাড়া দেখো কি হয় না, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিছু রোগ আমাদেরকে পেয়ে বসে, যেমন দেখবে পেট খারাপ হওয়া, ম্যালেরিয়া হওয়া, এই সমস্ত
গ্রীষ্মকালে বেশি বৃদ্ধি পায়। এবার যদি গ্রীষ্মকালীন তাপমাত্রা বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে গ্রীষ্মকালটা বেড়ে যাওয়া। আমরা জানি 6টা ঋতু আমাদের আছে, কিন্তু বর্তমানে যদি আমরা দেখি তাহলে কিন্তু 6টা ঋতু নেই। আমাদের এখন ঋতু হয়ে গেছে কটি? গ্রীষ্মকাল আর শীতকাল। অর্থাৎ শীতকাল সময় শীত পড়ে, বাকি সারা বছর গ্রীষ্মকাল, আর মাঝে মাঝে বৃষ্টি হয়। এই যা 6টা ঋতুর প্রভাব দেখাই যায় না। বসন্তকাল আর শরৎকাল তো চলে গেছে, একদম কিছু বোঝাই যায় না। তাহলে কি হচ্ছে যে এই পরিবেশ উষ্ণতা বৃদ্ধির ফলে আগে যে বসন্তকাল অর্থাৎ নিম্ন তাপমাত্রা দেখা যেত, শরৎকাল একটা মোটামুটি নিম্ন তাপমাত্রা থাকতো, সেই আবহাওয়া নেই। এখন শরৎকালের তাপমাত্রা, বসন্তকালের তাপমাত্রা সব গ্রীষ্মকালের তাপমাত্রার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। তার ফলে কি হচ্ছে না, আমাদের রোগ জ্বালা এই সমস্ত বৃদ্ধি পাচ্ছে, ম্যালেরিয়া অর্থাৎ মশার প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে, ফলেও তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাহলে এই যে এত কিছু ক্ষতির মুখে আমরা পড়ছি, তার কারণ কি? কারণ একটাই, সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। আর এই বিশ্ব উষ্ণায়নের কারণ কি? বিশ্ব উষ্ণায়নের কারণ হচ্ছে বাতাসে এই সমস্ত গ্যাসগুলোর প্রভাব বৃদ্ধি পাওয়া। এবার তাহলে আমরা কী করতে পারি? এই সমস্ত গ্যাসগুলোর প্রভাব কম করতে হবে, অর্থাৎ এই সমস্ত গ্যাসগুলো নির্গত হওয়া আটকাতে হবে। এবং গ্যাসগুলো নির্গত হয় কোত্থেকে? বিভিন্ন কলকারখানা, অর্থাৎ আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, যে শিল্প এগিয়ে চলেছে আস্তে আস্তে, তার ফলে কি প্রচুর পরিমাণে ধোঁয়ার সাথে কার্বন ডাইঅক্সাইড, N2O এই সমস্ত গ্যাসগুলো, এছাড়া এসি রেফ্রিজারেটর যে ইউজ করছি আমরা, সেখান থেকে প্রচুর পরিমাণে CFC উৎপন্ন হওয়া, মিথেন উৎপন্ন হওয়া, এই সমস্ত ঘটনা চলতে থাকছে। তার ফলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। এবার আমাদেরকে বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচতে হলে একটাই উপায়, সেটা হচ্ছে হয় এদের ব্যবহার কমিয়ে দাও, আর নয় এদেরকে এমন কিছু রাসায়নিক এখানে ব্যবহার করো যাতে করে এই কার্বন ডাইঅক্সাইড, মিথেন, কার্বন ডাইঅক্সাইডকে আটকানো যাবে না, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন এদের যতটা সম্ভব উৎপন্ন হওয়াকে আটকাতে হবে। সেটার জন্য আমরা সেটা বন্ধ তো করতে পারবো না, এই সমস্ত ব্যবহারগুলো সেটা সম্ভব নয়, কারণ পৃথিবী যেভাবে এগিয়ে চলেছে, এখন যদি বলে সব কিছু বন্ধ করে গাছের ছাল পরে ঘুরে বেড়াতে হবে আর মাটির ঘরে থাকতে হবে, তাহলে তো চলবে না, সেটা তো সম্ভব নয়। তা আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করব ঠিকই, কিন্তু সীমিত পরিমাণে ব্যবহার করব। অর্থাৎ সারাদিন এসি চালিয়ে দিলাম, সারাদিন ফ্রিজ চালিয়ে রেখে দিলাম, দরকার নেই। যখন আমার প্রয়োজন নেই তখন আমি এসি চালাবো না, যখন প্রচণ্ড গরম লাগবে তখনই মাত্র এসি ব্যবহার করব। আর কি করতে পারি? আর যেটা করতে পারি সেটা হচ্ছে যে সমস্ত শিল্প কলকারখানা রয়েছে, সেই সমস্ত যে চিমনিগুলো থেকে ধুঁয়ো বের হয়, সেখান থেকে যতটা সম্ভব কী করতে হবে? ধুঁয়োটাকে ফিল্টার করতে হবে। ধুঁয়ো ফিল্টার করা মানে হচ্ছে সেখান থেকে মিথেন, CFC এই সমস্ত গ্যাসগুলোকে আগেই আটকে দিতে হবে, তারা যদি বেরোতে না পারে। যেটা বেরোবে সে কার্বন ডাইঅক্সাইড সামান্য থাকবে, কিন্তু বাকি কিছু সেরকম বেরোবে না। এই সমস্ত কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে বিশ্ব উষ্ণায়নকে কিছুটা হলেও আটকাতে পারবো এবং পৃথিবীর গড় তাপমাত্রাকে নামিয়ে আনতে হবে। না হলে আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ তোমরা খুবই বিপদের মধ্যে আছো। এই বিপদ থেকে রক্ষা পেতে একটাই উপায়, সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন হয় এই সমস্ত গ্যাসগুলোর উৎপাদনকে বন্ধ করতে হবে। আজ এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব শক্তির যথাযথ ব্যবহার।